বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। ভেনেজুয়েলার ধ্বংসস্তূপে এখনো পাওয়া যাচ্ছে প্রাণের স্পন্দন। 5 দিন পরও 33 জনকে জীবিত উদ্ধার, নিখোঁজদের সন্ধানে স্বজনের আর্তনাদ। টানা 3 দিন উত্তেজনার পর হামলা বন্ধে রাজি যুক্তরাষ্ট্র ইরান। হরমুজ প্রণালী সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে মঙ্গলবার কাতারে আলোচনায় বসতে যাচ্ছে দুই পক্ষ। ইউরোপ জুড়ে নজিরবিহীন দাবদাহে মাত্র এক সপ্তাহে প্রাণহানি ছুঁই 1,500। চলমান এই দুর্যোগকে সাইলেন্ট কিলার আখ্যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। ভেনেজুয়েলার ধ্বংসস্তূপের মাঝে এখনো শোনা যাচ্ছে মানুষের আওয়াজ। রোববার একদিনে 33 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ প্রায় 60,000। প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে মারাত্মক ধীরগতি উদ্ধার কাজে। প্রিয়জনের সন্ধানে খালি হাতেই ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা করছে নিখোঁজদের স্বজনরা। ক্ষোভ হতাশায় দিশেহারা মানুষগুলো। মাইলের পর মাইল ধ্বংসস্তূপের ভেতর থেকে বেরিয়ে আসছে একের পর এক মরদেহ। এরই মধ্যে টুকরো টুকরো সাফল্য। জোড়া ভূমিকম্পের কয়েকদিন পরও জীবিত উদ্ধার কেউ কেউ। বিশেষজ্ঞদের মতে প্রাকৃতিক দুর্যোগের পর প্রথম 48 থেকে 72 ঘন্টা জীবিত মানুষ খুঁজে পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। সেই সময়সীমা পেরিয়ে গেছে আগেই। বেঁচে থাকলেও আটকে পড়াদের আর্তনাদের শক্তি নেই আর। ক্ষীণ আওয়াজে কেউ কেউ অস্তিত্বের জানান দিচ্ছে। শনাক্তকারী যন্ত্রের সাহায্যেও ধ্বংসস্তূপের নিচে মিলছে প্রাণের স্পন্দন। আমরা এই পরিস্থিতিতে প্রাণের অস্তিত্ব খুঁজছি। জীবিতদের সন্ধানে ইলেকট্রনিক যন্ত্রপাতি আর কুকুর ব্যবহার করছি। স্পেন, ফ্রান্স, কাতার, মেক্সিকো, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের প্রায় 2000 উদ্ধারকারী কাজ করছে ভেনেজুয়েলায়। তাদের সাথে রয়েছে প্রশিক্ষিত কুকুর, ড্রোন, শ্বাস প্রশ্বাস শনাক্তকারী যন্ত্র। কিন্তু নিখোঁজ প্রায় 60,000 মানুষের সন্ধানে তা একেবারেই যথেষ্ট নয়। প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই, পর্যাপ্ত লোকবল নেই। এমন অবস্থায় উদ্ধারকারী দলের আশায় বসে থাকতে পারছেন না নিখোঁজদের স্বজনরা। খালি হাতে ধসে পড়া ভবনের জঞ্জাল সরানোর তৎপরতা অনেকের। জীবিত না হোক, অন্তত প্রিয়জনের মরদেহটুকু বের করে আনতেই চলছে প্রাণপণ প্রচেষ্টা। আমার মেয়েটার অর্ধেক শরীর বের করতে পেরেছি। যাদের কাছে যন্ত্রপাতি আছে তাদের বারবার ডেকেও পাচ্ছি না। তারা আমাকেও মেরে ফেলুক, আমার তো হারানোর কিছু বাকি নেই। আমাদের সাহায্য দরকার, ভারী যন্ত্রপাতির দরকার। আমাদের কিছু জানতেও দিচ্ছে না। ভেনেজুয়েলায় স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় হওয়া জোড়া ভূমিকম্পে পুরোপুরি ধসে পড়েছে 8 শতাধিক ভবন। ভেনেজুয়েলায় জোরালো ভূমিকম্পের 4 দিন পর ধ্বংসস্তূপের মধ্য থেকে বাবা ও ছেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। রোববার একটি বিধ্বস্ত ভবন থেকে শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে তাদের বের করে আনে ফরাসি উদ্ধারকারী দল। অভিযানে ছিল মার্কিন সহায়তাকারীরাও। সার্চ ক্যামেরা ব্যবহার করে ধ্বংসস্তূপের মধ্যে প্রাণের সন্ধান পান উদ্ধারকারীরা। প্রাণপণ চেষ্টার মাধ্যমে 2 জনকে উদ্ধার করা হয়। স্যালাইন দিয়ে তাদের দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন তীব্র পানিশূন্যতা ও প্রচণ্ড দুর্বলতায় ভুগছেন তারা। ভেনেজুয়েলায় জরুরি সরঞ্জামের অভাবে ধীর গতিতে চলছে উদ্ধার কাজ। সহায়তায় কাজ করছে 1600-র বেশি বিদেশি কর্মী। এই পর্যন্ত 1,500-এর কাছাকাছি মরদেহ উদ্ধার করা হয়েছে, নিখোঁজ প্রায় 60,000। এবার ড্রোনের ক্যামেরায় ধরা পড়ল ভেনেজুয়েলায় জোরালো ভূমিকম্পের ভয়াবহতা। রোববার একটি ড্রোন ফুটেজ প্রকাশ করে সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর লা গুয়াইরা কর্তৃপক্ষ। এতে সমুদ্র উপকূলবর্তী ভবনগুলোর বিস্তৃত ধ্বংসযজ্ঞ দেখা যায়। আবাসিক ভবনের পাশাপাশি শিল্প অবকাঠামোয় ব্যাপক ক্ষয়সাধন দেখা গেছে ফুটেজগুলোয়। যেসব অঞ্চলে উঁচু বাসভবন ছিল সেগুলো পুরোপুরি মাটির সাথে মিশে গেছে। ভূমিকম্পের পর প্রায় নিশ্চিহ্ন জনবসতিপূর্ণ এলাকাগুলো। টানা 3 দিন উত্তেজনার পর হামলা বন্ধে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ইরান। হরমুজ প্রণালী সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে আগামীকাল মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় আলোচনায় বসতে যাচ্ছে দুই পক্ষ। তবে সমঝোতা স্মারকের শর্ত অনুযায়ী অন্তত 60 দিন ইরানের নিয়ন্ত্রণেই থাকবে জলপথ,
এমন দাবি তেহরানের। এই নৌপথে অন্য কেউ হস্তক্ষেপের চেষ্টা করলে মেনে নেওয়া হবে না, কড়া হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির। যুদ্ধবিরতি কার্যকরের মাত্র 11 দিনের মাথায় যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও ছড়িয়েছিল উত্তেজনা। হরমুজে পরপর দুদিন দুটি বাণিজ্যিক জাহাজে হামলার মধ্য দিয়ে ফের মাথাচাড়া দিয়ে ওঠে সংঘাত। নৌযান আক্রান্তের ঘটনায় ইরানকে দায়ী করে দেশটির ভূখণ্ডে হামলা চালায় যুক্তরাষ্ট্র। জবাবে কুয়েত ও বাহরাইনে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ড্রোন ছোড়ে তেহরান। এমন পরিস্থিতিতে ভেস্তে যেতে বসেছিল শান্তি প্রক্রিয়া। এবারও সংঘাতের কারণ কৌশলগত জলপথ হরমুজ প্রণালী। দুদেশের সমঝোতা স্মারক অনুযায়ী আগামী 60 দিনের জন্য হরমুজের টোল আদায় না করার শর্তে রাজি হয়েছিল ইরান। গুরুত্বপূর্ণ জলপথটির ট্রাফিক নিয়ন্ত্রণের কর্তৃত্ব পেয়েছিল তারা, যাতে যুক্তরাষ্ট্র অযাচিত হস্তক্ষেপ করেছে বলে অভিযোগ তুলেছে তেহরান। শর্ত না মানলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। হরমুজ প্রণালীর ব্যবস্থাপনায় কোনো পক্ষ কিংবা রাষ্ট্রের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। সমঝোতা স্মারকের চুক্তিকে সম্মান করুন, না হলে এটি ফেস্তে যাবে। এমন পরিস্থিতিতে হরমুজ সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে আগামীকাল মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় বসবে তেহরান ওয়াশিংটন বৈঠক। আপাতত সামরিক তৎপরতা থেকে বিরত থাকতে রাজি দুপক্ষই। মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে এই তথ্য। এদিকে তেহরান ওয়াশিংটন পাল্টাপাল্টি উত্তেজনার জেরে আবারও স্থবির হয়ে পড়েছে হরমুজে জাহাজ চলাচল। গেল দুদিনে প্রণালী অতিক্রম করেছে 48টি জাহাজ। আবারও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। হিজবুল্লাহর ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংসের দাবি জানিয়েছে সামরিক বিভাগ আইডিএফ। রোববার অভিযানের একটি ভিডিও প্রকাশ করে তেল আবিব। এতে দক্ষিণাঞ্চলে একটি গ্রামে বোমা বিস্ফোরণের দৃশ্য দেখা যায়। মূলত একটি সুড়ঙ্গ লক্ষ্য করে চালানো হয় হামলা। ইসরায়েলের দাবি, অস্ত্র মজুদে টানেলটি ব্যবহার করত হিজবুল্লাহ। অভিযান শুরুর আগে যুক্তরাষ্ট্রকে অবহিত করা হয়েছিল বলেও জানায় তারা। কয়েক ঘন্টা আগেই নাবাতিয়ে এলাকায় অভিযান চালায় ইসরায়েলি সেনারা। সেখানে একটি রকেট লঞ্চার ধ্বংসের দাবি করছে আইডিএফ। যুদ্ধবিরতি লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের জেরে বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $73 উপরে। একদিনে বেড়েছে 0.9% বেশি। এদিকে মার্কিন বাজারেও অপরিশোধিত তেলের দাম $70 উপরে। আগের চেয়ে বেড়েছে 1.3%। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ায় এক সপ্তাহ আগেই 10.5% বেশি দরপতন হয়েছিল বৈশ্বিক জ্বালানি বাজারে। হরমুজ প্রণালী কিছুটা স্বাভাবিক হতে শুরু করলেও আবারও অচলাবস্থা দেখা দেয় ওয়াশিংটন তেহরান উত্তেজনা ঘিরে। মার্কিন ইসরায়েল হামলায় ক্ষয়ক্ষতি ও মৃত্যুর ঘটনায় ইরানের বিচার বিভাগকে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। রোববার ইরানের বিচার বিভাগ সপ্তাহ উপলক্ষে দেয়া এক বিবৃতিতে এই কথা জানান সর্বোচ্চ নেতা। বিচার বিভাগকে অবশ্যই অপরাধী ও তাদের আগ্রাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। দ্রুততম সময়ে অপরাধীদের পাকড়াও করে তাদের কর্মকাণ্ডের জন্য বিচারের আওতায় আনার জোর দাবি জানান। পাশাপাশি মামলার দ্রুত নিষ্পত্তি, বিচার প্রক্রিয়া সহজ, শক্তিশালী রায় কার্যকর এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান সর্বোচ্চ নেতা। ফিলিস্তিনে নজিরবিহীন নৃশংসতা চালাচ্ছে ইসরায়েল। গাজা ও দখলকৃত পশ্চিম তীরে হামলার পরিধি বাড়িয়েছে আইডিএফ। 24 ঘন্টার বিমান হামলায় প্রাণ গেছে 13 বছরের এক কিশোরী সহ কমপক্ষে 4 জনের। গুরুতর আহত হয়েছে বেশ কয়েকজন। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার তথ্য অনুযায়ী রোববার গাজার বেইত লাইয়াহায় চালানো ড্রোন হামলায় নিহত হন 2 জন। এছাড়া দক্ষিণের একটি শরণার্থী শিবিরে আইডিএফ এর অভিযানের পর মেলে একজনের মরদেহ। আহতদের নেওয়া হয় হাসপাতালে। এছাড়াও অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর নিষেধাজ্ঞার কারণে টানা 8ম দিনের মতো বন্ধ রয়েছে আজান। নাবলুসে অভিযান চালিয়ে আটক করা হয়েছে 11 ফিলিস্তিনিকে। যুদ্ধবিরতির নামে গাজায় যে ইয়েলো লাইন টানা হয়েছিল সেটি কি এখন স্থায়ী সীমান্তে পরিণত হচ্ছে? সম্প্রতি কংক্রিট ব্লক বসিয়ে এবং ট্যাঙ্ক সাজোয়া যান মোতায়েন করে নিরাপত্তা অঞ্চল সম্প্রসারণ করছে ইসরায়েল। নিয়ন্ত্রণে নিচ্ছে গাজার বিস্তীর্ণ এলাকা। এতে ক্রমেই সংকুচিত হচ্ছে ফিলিস্তিনিদের বসবাসের জায়গা। গাজার পূর্বাঞ্চল থেকে শুরু করে খান ইউনিস, রাফা এবং গাজা সিটির তুফা এলাকা একের পর এক বসানো হচ্ছে হলুদ রঙের কংক্রিট ব্লক। এগুলো এখন পরিচিত ইয়েলো লাইন নামেই। যুদ্ধবিরতির সময় এটিকে সামরিক নিয়ন্ত্রণ রেখা বলা হলেও সময়ের সাথে সাথেই সেই লাইন আরো পশ্চিমে সরিয়ে নিচ্ছে ইসরায়েল। নতুন করে দখল করা হচ্ছে আরো জনবসতি, কৃষিজমি এবং গুরুত্বপূর্ণ এলাকা। বর্তমানে গাজার 60%-রও বেশি এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এরই মধ্যে এই নিয়ন্ত্রণ 70% উন্নীত করার কথাও জানিয়েছেন।
אבל מה שברור זה דבר אחד. গাজা উপত্যকার 70% আমরা নিয়ন্ত্রণে নেয়ার পথে রয়েছে। যেসব এলাকা আমাদের দখলে রয়েছে সেগুলো হামাসের ঘাঁটি ছিল। দুই রাষ্ট্রভিত্তিক সমাধান আমরা কখনো মেনে নেব না, কারণ এই তত্ত্ব মেনে নেয়ার কোনো সুযোগ নেই। אנחנו נמשיך לעשות את כל הדרוש. স্যাটেলাইট বিশ্লেষণেও মিলছে একই চিত্র। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও গবেষণা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক মাসে একাধিক স্থানে কয়েকশো মিটার পর্যন্ত পশ্চিমে সরানো হয়েছে ইয়েলো লাইন। ফলে লাখো মানুষের জন্য বসবাসের জায়গা আরও ছোট হয়ে আসছে। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু সামরিক কৌশল নয়, বরং গাজার মানচিত্র বদলে দেওয়ার পরিকল্পনা। আফগানিস্তান সীমান্তে স্থল অভিযান ও বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। কমপক্ষে 29 জঙ্গিকে হত্যার দাবি পাক সেনাবাহিনীর। কর্মকর্তারা বলেন, সাম্প্রতিক বিভিন্ন প্রাণঘাতী হামলার পাল্টা জবাব হিসেবে রোববার রাতে এই হামলা চালানো হয়। 29 জঙ্গিকে হত্যার দাবি করে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে দেয়া এক পোস্টে জানান, পূর্ব আফগানিস্তানের 3টি প্রদেশ পাকতিকা ও কুনারে বিমান হামলা চালিয়ে 3টি লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে। অন্যদিকে তালেবান সরকারের মুখপাত্র জানিয়েছেন, হামলায় নারী ও শিশু সহ প্রাণ হারিয়েছে 38 জন বেসামরিক নাগরিক, আহত হয়েছে অন্তত 163 জন। বেসরকারি টিভি চ্যানেল জিও নিউজের সম্প্রচার লাইসেন্স 15 দিনের জন্য বাতিল করেছে পাকিস্তান। শুক্রবার আশুরা স্মরণে প্রচারিত একটি অনুষ্ঠান নিয়ে শুরু হয় বিতর্ক, যার জেরে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। তথ্যটি নিশ্চিত করছে পাকিস্তান গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা। ওই অনুষ্ঠানে কিছু সংবেদনশীল দৃশ্য দেখানোর অভিযোগ উঠেছে। সংস্থাটির দাবি, এগুলো মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে, নষ্ট হতে পারে সম্প্রীতি, শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানানো হয়। এক বিবৃতিতে জিও নিউজ জানায়, ভুলবশত প্রচারিত হয়েছে সংশ্লিষ্ট দৃশ্যটি, যা এরই মধ্যে তাদের চ্যানেল থেকে অপসারণ করা হয়েছে। ইউরোপ জুড়ে নজিরবিহীন তাপদাহে মাত্র এক সপ্তাহে প্রাণহানি ছুঁই 1,500। শুধু ফ্রান্সেই মৃত্যু হয়েছে হাজারের কাছাকাছি মানুষের। স্পেনে সেই সংখ্যা প্রায় 350। হিটওয়েভ জনিত কারণে মৃত্যু দেখেছে জার্মানি, ইতালি সহ কয়েকটি দেশও। রেকর্ড 40 ডিগ্রির বেশি তাপমাত্রা অনুভূত হচ্ছে পোল্যান্ড, চেক রিপাবলিক, জার্মানি ও অন্যান্য দেশে। ইউরোপে চলমান এই দুর্যোগকে সাইলেন্ট কিলার আখ্যা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এক সপ্তাহেরও বেশি সময় ধরে তীব্র গরমে পড়ছে ইউরোপ। নজিরবিহীন হিটওয়েভে কুপকাত ফ্রান্স, স্পেন, ইতালি, জার্মানি সহ পুরো মহাদেশ। ওমেগা ব্লক আবহাওয়ার প্যাটার্নের কারণে রেকর্ড করা হচ্ছে স্বাভাবিকের চেয়ে অন্তত 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা। ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে হিটওয়েভ জনিত কারণে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1000-এর কাছাকাছি। এদের বেশিরভাগই প্রবীণ, বয়স 60 40%-এরই মৃত্যু হয়েছে নিজ বাড়িতে। এর মধ্যে গেল সপ্তাহেই সর্বকালের সবচেয়ে উষ্ণতম দিন পার করেছে ফ্রান্সবাসী। 39 থেকে 43 ডিগ্রি পর্যন্ত উঠেছে তাপমাত্রা। তাপপ্রবাহটি পশ্চিম, মধ্য এবং দক্ষিণ ইউরোপের বিস্তীর্ণ অংশে ছড়িয়ে পড়বে এবং ক্রমশ মধ্য ইউরোপ ও বলকান অঞ্চলের দিকে সরে যাবে। আপনাদের মনে করিয়ে দিই, এখন জুন মাস। আমরা এমন তাপমাত্রার সম্মুখীন হচ্ছি যা সাধারণত জুলাই মাসের শেষ বা আগস্টে হয়ে থাকত। ইউরোপের আরেক দেশ স্পেনে হিটওয়েভ জনিত মৃত্যু সংখ্যা প্রায় 350। নিহতদের মধ্যে বয়স্ক ব্যক্তির সংখ্যা তুলনামূলক বেশি। 1950 সালের পর দেশটি সর্বোচ্চ তাপমাত্রা দেখেছে চলতি মাসে। এদিকে টানা তৃতীয় দিনের মতো ইতিহাসের সবচেয়ে উষ্ণতম দিন পার করেছে জার্মানি। 41.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পূর্বাঞ্চলে। আরেক ইউরোপীয় দেশ চেক রিপাবলিকে লাগাতার 2 দিন ধরে 2 দফায় তাপমাত্রা রেকর্ড হয়েছে। রাজধানী প্রাগে তাপমাত্রা পারদ ছুঁয়েছে 41.1 ডিগ্রি সেলসিয়াস। সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙেছে পোল্যান্ড। রোববার দেশটির একটি শহরে 40.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। হিটওয়েভ জারি রয়েছে যুক্তরাজ্য, ইতালি সহ আরও কয়েকটি দেশে। ফ্রান্সে বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে 11 জন নিহত হয়েছেন। সোমবার দেশটির টোম্বলেইন শহরে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময়ে বেলা 11টা নাগাদ ন্যান্সি এসে বিমানবন্দর থেকে উড্ডয়নের পরেই বিধ্বস্ত হয় বিমানটি। স্কাই ডাইভারদের বহন করছিল বেসামরিক উড়োযানটি। পাশেই ছিল একটি আবাসিক এলাকা। অল্পের জন্য রক্ষা পায় কয়েকটি ভবন। প্রত্যক্ষদর্শীরা জানান, খাড়াভাবে নিচে পড়ে যায় প্যারাশুট প্রশিক্ষণ স্কুলের বিমানটি। নিহতদের মধ্যে রয়েছেন পাইলট এবং বিমানে থাকা 10 যাত্রী। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে প্যারিস প্রসিকিউটর অফিস। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকের শীর্ষ নেতা আবদুল্লাহ ওকালান এবং অন্যান্য রাজবন্দীদের কারামুক্ত করার দাবিতে তুরস্কে হয়েছে বিক্ষোভ মিছিল। ওকালানের ছবি ও প্ল্যাকার্ড হাতে দিয়ারবাকির প্রদেশে হাজার হাজার মানুষ জড়ো হন। পতাকা উড়িয়ে চলে আন্দোলন। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির বন্দীদের মুক্তির দাবিতে স্লোগান দেয় তারা।
সশস্ত্র গোষ্ঠীটির সাথে আঙ্কারা প্রশাসনের দীর্ঘ বিরোধ অবসানের দাবিও তোলেন আন্দোলনরতরা। ঐতিহ্যবাহী নাচ গানের মধ্যে দিয়ে চলে প্রতিবাদ। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তায় ছিল আইন শৃঙ্খলা বাহিনী। 1984 সাল থেকে পিকেকের সাথে চলমান বিরোধ নিরসনে নেয়া তুর্কি সরকারের উদ্যোগ বর্তমানে স্থবির, যার অগ্রগতির দিকে তাকিয়ে উভয় পক্ষ সে সময় থেকে এখন পর্যন্ত বিভিন্ন অভিযান ও সংঘর্ষে প্রাণ হারিয়েছেন 40,000-এর বেশি মানুষ। সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচের পদত্যাগের পর এবার দেশটির প্রশাসনিক সংস্কারের দাবিতে চলছে বিক্ষোভ। ছাত্র জনতার বিক্ষোভের মুখে শনিবার পদত্যাগ করেন ভুচিচ। এর আগে প্রায় 12 বছর ক্ষমতায় ছিলেন তিনি। দুর্নীতি, স্বজনপ্রীতি এবং বিরোধী দলের উপর দমন পীড়নের অভিযোগে তার বিরুদ্ধে ছাত্রদের নেতৃত্বে শুরু হয় আন্দোলন। মাসব্যাপী বিক্ষোভের পর ক্ষমতা ছাড়তে বাধ্য হন তিনি। তবে এবার আন্দোলনকারীদের দাবি, সার্বিয়ার পুরো প্রশাসন জুড়ে এখনো রয়ে গেছে ভুচিচের অনুগত কর্মকর্তারা। তাই পুরো প্রশাসন ঢেলে না সাজানো হলে আগামী নির্বাচনের মাধ্যমে আবারও ক্ষমতা কক্ষিগত করতে পারেন না আলেকজান্ডার ভুচিচ। 3 মাসের সন্তানকে সঙ্গে নিয়ে আন্তর্জাতিক বৈঠকে যোগ দিয়ে আলোচনায় এক নারী সুইডিশ মন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল তার সাহসী পদক্ষেপ। গুরুত্বপূর্ণ পদে থাকা সত্ত্বেও মায়ের মমতাময়ী এই স্বভাবকে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা। ঘটনাটি ঘটেছে ইউরোপিয়ান ইউনিয়নের জলবায়ু সংক্রান্ত এক সামিটে। লুক্সেমবার্গে চলছিল জলবায়ু পরিবর্তন সংক্রান্ত দীর্ঘ আলোচনা, যেখানে একে একে যোগ দিচ্ছিলেন ইউরোপিয়ান ইউনিয়ন প্রতিনিধিরা। হঠাৎ করেই সবার নজর কাড়ল বৈঠকের 3 মাস বয়সী সর্বকনিষ্ঠ এক সদস্য অ্যাডাম। মা সুইডিশ মন্ত্রী রমিনা পোরমুখতারির কোলে চড়ে আলোচনায় উপস্থিত হয় অ্যাডাম। গেল মার্চ থেকে নেওয়া মাতৃত্বকালীন ছুটি শেষে কর্মস্থলে ফেরেন ওই নারী। এমন অবস্থায় নিজ শিশুকে বেবি ক্যারিয়ার ব্যাগে ঝুলিয়েই উপস্থিত হন বৈঠকে। তবে তিনি একা নন, নিজের শিশুকে দেখাশোনার জন্য স্ত্রীর সাথে লুক্সেমবার্গে পৌঁছেছেন স্বামী লুকাস গ্রাফস্টর্ম। মূলত পারিবারিক ও কর্মক্ষেত্রের দায়িত্বের টানাপোড়েনে কর্মজীবন থেকে যাতে নারীরা ছিটকে না পড়েন সেই সচেতনতা বাড়াতেই এমন পদক্ষেপ জলবায়ু মন্ত্রীর। সুইডেনের দীর্ঘ 16 মাস ব্যাপী অভিভাবককালীন ছুটি ও উদারনীতি বিশ্ববাসীর সামনে তুলে ধরতেই নিজের শিশুকে কোলে নিয়ে সভায় আসেন রমিনা। কাউন্সিলে ফিরতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। একই সাথে একজন দায়িত্বশীল মন্ত্রী এবং একজন দায়িত্বশীল মা হওয়ার উদাহরণ তৈরি করতে পেরেও আমি খুশি। নারীদের যেন কেরিয়ার আর পরিবারের মধ্যে একটিকে বেছে নিতে না হয়, সে কারণে আমি বিশ্বকে দেখাতে চেয়েছি একজন মন্ত্রী হওয়ার পাশাপাশি একজন মায়ের দায়িত্ব পালন করা সম্ভব। সুইডেনের রাজনীতিতে এক প্রভাবশালী নাম রমিনা। ইরান থেকে সুইডেনে আসা রাজনৈতিক শরণার্থী বাবার দীর্ঘ লড়াই ও অভিজ্ঞতাই মূলত তার রাজনীতিতে আসার অনুপ্রেরণা। স্টকহোমের এক মধ্যবিত্ত অভিবাসী পরিবারে বড় হওয়া রমিনা উপসালা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অর্জন করেন রাষ্ট্রবিজ্ঞানে। ইউরোপিয়ান ইউনিয়নের বৈঠকের ইতিহাসে কোনো শিশুর অংশগ্রহণ এই প্রথম। একে অপরের বিরুদ্ধে সামরিক হামলা আপাতত বন্ধ রাখতে সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে এই তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস ও সিএনএন। মার্কিন গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী 30 জুন কাতারের রাজধানী দোহায় 2 দেশের কর্মকর্তারা নতুন করে বৈঠকে বসবেন। সেখানে বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিয়ে বিরোধ নিষ্পত্তির চেষ্টা হবে। যুদ্ধ বন্ধের লক্ষ্যে গত 17 জুন ইরান ও যুক্তরাষ্ট্র একটি অন্তর্বর্তী সমঝোতায় পৌঁছায়। এর মাধ্যমে কয়েক মাসের সংঘাতের পর 2 দেশের মধ্যে আবারও আলোচনার পথ খুলে যায়। এরপর 60 দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তির লক্ষ্য নিয়ে সুইজারল্যান্ডে আলোচনা শুরু হয়। তবে সেই সমঝোতা খুবই নাজুক ছিল। আলোচনার মাঝেই ইরান ও যুক্তরাষ্ট্র আবারও একে অপরের বিরুদ্ধে হামলা চালায়। এতে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল এবং বৈশ্বিক বাণিজ্য নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়। সমঝোতার শর্ত অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচলের নিশ্চয়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইরান। অন্যদিকে ইরানের বন্দরগুলোর উপর আরোপিত অবরোধ তুলে নেওয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এক্সিওসকে জানিয়েছেন তারা সব ধরনের সামরিক কার্যকলাপ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। আরেক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানান আপাতত 2 পক্ষই সংঘাত থেকে সরে দাঁড়াবে, ফলে জাহাজগুলো অবাধে চলাচল করতে পারবে, কারণ আলোচনা চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এক্সিওস জানিয়েছে মার্কিন প্রশাসনের 2 কর্মকর্তা এবং বিষয়টি সম্পর্কে অবগত আরও একটি সূত্র নিশ্চিত করেছে 30 জুন কাতারে আবারও মুখোমুখি বৈঠকে বসবে ইরান ও যুক্তরাষ্ট্র।
তবে এই ইতিবাচক অগ্রগতির মধ্যেও কঠোর অবস্থান বজায় রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 27 জুন তিনি বলেন, ইরান আবার হামলা চালালে যুক্তরাষ্ট্র প্রয়োজনে পুনরায় যুদ্ধে ফিরবে, তখন আর ইরানের কোনো অস্তিত্ব থাকবে না। এই বিষয়ে মন্তব্য জানতে বার্তা সংস্থা এএফপি হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আনুষ্ঠানিক কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, টেবিলে বসে করমর্দন করার তো প্রশ্নই আসে না। তবুও পর্দার আড়ালে কি চলছে এক বিশাল গোপন বাণিজ্য? ইসরায়েলের তৈরি অত্যন্ত উন্নত প্রযুক্তির যুদ্ধাস্ত্র এবং প্রতিরক্ষা সরঞ্জাম নাকি ব্যবহার করছে কাতার ও সৌদি আরব। আন্তর্জাতিক মহলে তোলপাড় সৃষ্টি করা এই চাঞ্চল্যকর দাবি করেছে খোদ ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ। উন্মুক্ত নথিপত্র এবং বিভিন্ন আলোকচিত্র বিশ্লেষণ করে গণমাধ্যমটি জানিয়েছে, এই গোপন অস্ত্র বাণিজ্যের তালিকায় রয়েছে F-15 যুদ্ধ বিমানের জন্য তৈরি কম্পিউটারাইজড যুদ্ধ হেলমেট এবং বিশেষ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। প্রশ্ন হচ্ছে, সম্পর্ক না থাকা সত্ত্বেও এই অত্যাধুনিক প্রযুক্তি কিভাবে পৌঁছালো আরব দেশগুলোতে? অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে কাতারের নাম। দেশটির রাজপরিবারের 11টি বিমানের মধ্যে 3টিতে নাকি বসানো হয়েছে ইসরায়েলি প্রতিষ্ঠান এলবিটের তৈরি বিশেষ সি মিউজিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। জনসমক্ষে আসা বিভিন্ন ছবি বিশ্লেষণ করে দেখা গেছে 2020 থেকে 2022 সালের মধ্যে সুইজারল্যান্ডের বাসেলে যখন বিমানগুলোর রক্ষণাবেক্ষণের কাজ চলছিল, ঠিক তখনই এই অত্যাধুনিক ব্যবস্থাগুলো যুক্ত করা হয়। শুধু তাই নয়, 2017 সালে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কাতারের F-15QA আবাবিল যুদ্ধ বিমান কেনার চুক্তির নথিপত্র ঘেটে দেখা গেছে প্রায় 15 থেকে 25 কোটি ডলারের সাব কন্ট্রাক্ট জিতেছিল ইসরায়েলি প্রতিষ্ঠানগুলো। এই চুক্তির আওতায় কাতারি পাইলটদের জন্য সরবরাহ করা হয় 160টি JHMCS কম্পিউটারাইজড হেলমেট এবং নাইট ভিশন চশমা, যার প্রতিটির মূল্য প্রায় $2 লাখ। একইভাবে সৌদি আরবের কাছেও ইসরায়েলি প্রযুক্তি পৌঁছানোর প্রমাণ মিলেছে বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের 2010 সালের একটি চুক্তি অনুযায়ী বোয়িং কোম্পানির মাধ্যমে সৌদি আরবের কাছে F-15S এর যুদ্ধবিমান বিক্রির অংশ হিসেবে রিয়াদকে 462টি কম্পিউটারাইজড হেলমেট এবং নাইট ভিশন চশমা দেওয়া হয়েছিল। ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ফুটেজ বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে সৌদি বিমান বাহিনী বর্তমানে এই হেলমেটগুলোই ব্যবহার করছে। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এই ঘটনা এক নতুন সমীকরণ তৈরি করেছে। বিশেষ করে কাতারের সঙ্গে ইসরায়েলের আনুষ্ঠানিক সম্পর্ক না থাকলেও দেশটির সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ বৃত্তের কিছু সদস্যের গোপন সংযোগের অভিযোগ রয়েছে, যা কাতার গেট কেলেঙ্কারি নামে পরিচিত। এই রাজনৈতিক বিতর্কের মধ্যে দুই প্রভাবশালী আরব দেশের কাছে ইসরায়েলি যুদ্ধ সরঞ্জাম বিক্রির এই তথ্য আন্তর্জাতিক মহলকে নতুন করে ভাবিয়ে তুলছে। পর্দার সামনে শত্রুতা আর পেছনের এই কোটি কোটি ডলারের বাণিজ্য। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আসলে কার বন্ধুকে? রাশিয়া ইউক্রেন যুদ্ধে 4 বছরের বেশি সময় পার হয়ে গেছে, কিন্তু যুদ্ধ থামার কোনো লক্ষণ তো নেই, বরং এর তীব্রতা ছড়িয়ে পড়ছে রাশিয়ার অভ্যন্তরে। সম্প্রতি রাশিয়ার 2টি বড় তেল শোধনাগারে দূরপাল্লার ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। জানিয়েছে, রাশিয়ার যুদ্ধযন্ত্রের জ্বালানি সরবরাহ লাইনে আঘাত হানাই এই হামলার মূল লক্ষ্য। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, 27 জুন রাতে স্লাভিয়ানস্ক এবং ইয়ারোস্লাভল শোধনাগারে সফলভাবে আঘাত হেনেছে সামরিক বাহিনী। এটি সাধারণ কোনো হামলা ছিল না। শোধনাগার দুইটি যুদ্ধক্ষেত্রের সম্মুখ ভাগ থেকে যথাক্রমে প্রায় 300 এবং 700 কিলোমিটার দূরে অবস্থিত ছিল। জেলেনস্কির মতে, প্রতিটি সফল হামলার অর্থ হল রাশিয়ার যুদ্ধ করার ক্ষমতা এবং সম্পদের পরিমাণ কমে যাওয়া। তবে এই হামলার ক্ষয়ক্ষতি কেবল শোধনাগারেই সীমাবদ্ধ ছিল না। রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের গভর্নর জানান, স্লাভিয়ানস্কের তেল শোধনাগারে আগুন লাগার পাশাপাশি ড্রোনের ধ্বংসাবশেষের কারণে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অন্যদিকে ইয়ারোস্লাভলের গভর্নর জানান, ড্রোন হামলার কারণে শহরের প্রবেশ ও বের হওয়ার পথগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। রাশিয়ার সীমান্ত অঞ্চলগুলোতেও ইউক্রেনীয় ড্রোনের তাণ্ডব দেখা গেছে। রুশ গণমাধ্যম তাসের তথ্য অনুযায়ী বেলগোরোদ অঞ্চলে মাত্র 24 ঘন্টায় 64টি ড্রোন হামলা হয়েছে। সেখানে আরও একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে কুরস্ক অঞ্চলে গুলির সাহায্যে প্রায় 117টি ড্রোন ধ্বংসের দাবি করেছে রাশিয়া, যদিও সেখান থেকে মিলছে বেশ কিছু ক্ষয়ক্ষতির খবর। রাশিয়াও শান্ত বসে নেই।
ইউক্রেনের দক্ষিণ পূর্ব এবং উত্তর পূর্বাঞ্চলের রাশিয়ার তীব্র হামলায় অন্তত 4 জন নিহত হয়েছে। এর মধ্যে জাপোরিঝিয়া শহরে জ্বলন্ত ভবন এবং ধ্বংসস্তূপের ছবি সামনে এসেছে, যেখানে 16 জন আহত হয়েছেন। আর খার্কিভের জিমভ শহরে ক্ষেপণাস্ত্র হামলায় 2 শিশু সহ 8 জন আহত ও 1 জন নিহত হয়েছেন। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনের এই রণকৌশল বেশ হিসাব নিকাশ করা। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার জ্বালানি কেন্দ্রগুলোকে লক্ষ্য করে ধারাবাহিক ও ব্যাপক ড্রোন হামলা চালাচ্ছে কিয়েভ। গত সপ্তাহেও ক্রিমিয়ার 2টি গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় আঘাত এনেছিল তারা। এই ধারাবাহিক হামলার ফলে রাশিয়ার অর্থনীতি ও অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকট তৈরি হচ্ছে। যুদ্ধ যখন দীর্ঘায়িত ও রক্তক্ষয়ী হচ্ছে, তখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, পুনরায় আলোচনা শুরু করতে প্রস্তুত মস্কো। তবে আলোচনা হতে হবে 2022 সালের ইস্তাম্বুল চুক্তির ভিত্তিতে, যার মধ্যে ইউক্রেনের ডনবাস অঞ্চল ছেড়ে দেওয়ার মতো বিতর্কিত রুশ দাবিও অন্তর্ভুক্ত। এদিকে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার অগ্রযাত্রার দাবিও থেমে নেই। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, লিমেনের পশ্চিমে রুশ সামরিক বাহিনীর অগ্রগতি অব্যাহত রয়েছে এবং ইউক্রেনের বেশ কিছু সেনা ও ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংস করেছে তারা। পারমাণবিক অস্ত্র মোতায়েনের পথ আনুষ্ঠানিকভাবে খুলে গেছে বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডে। দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব পারমাণবিক জ্বালানি আইনের সংশোধনীতে স্বাক্ষর করেছেন, আর এতে ফিনল্যান্ডের ভূখণ্ডে পারমাণবিক অস্ত্র আমদানি, পরিবহন, সরবরাহ ও সংরক্ষণে মিলেছে আইনি অনুমোদন। এর আগে চলতি মাসের শুরুতে দেশটির পার্লামেন্ট দীর্ঘদিনের পারমাণবিক অস্ত্র নিষিদ্ধের নীতি প্রত্যাহারের পক্ষে ভোট দেয়। নতুন আইন আগামী 1 জুলাই থেকে কার্যকর হবে বলে জানিয়েছে ফিনিশ সরকার। দীর্ঘ কয়েক দশকের সামরিক নিরপেক্ষতার নীতি থেকে সরে এসে 3 বছর আগে ন্যাটোতে যোগ দেয় ফিনল্যান্ড। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন এই সামরিক জোটে অন্তর্ভুক্ত হওয়ার পর থেকেই রাশিয়ার সঙ্গে দেশটির সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে ওঠে। ফিনল্যান্ডের সঙ্গে রাশিয়ার প্রায় 1340 কিলোমিটার দীর্ঘ স্থল সীমান্ত রয়েছে। ফিনল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রী অ্যান্টি হাক্কানেন বলেন, স্নায়ুযুদ্ধের সময়কার পারমাণবিক বিস্ফোরক নিষিদ্ধের নীতি ন্যাটোর সদস্য হিসেবে ফিনল্যান্ডের বর্তমান ভূমিকার সঙ্গে আর সামঞ্জস্যপূর্ণ নয়। এই সংশোধনী ন্যাটোর পারমাণবিক প্রতিরোধ সক্ষমতাকে পুরোপুরি কাজে লাগানোর সুযোগ করে দেবে। রাশিয়ার বিষয়ে কঠোর অবস্থানের জন্য পরিচিত প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব সংশোধনীতে স্বাক্ষর করেন এমন সময় যখন তিনি এক সাক্ষাৎকারে ইউক্রেন যুদ্ধের পরিণতি নিয়ে বাস্তববাদী আশাবাদ প্রকাশ করলেও রাশিয়ার কৌশলগত ব্যর্থতার কথা উল্লেখ করেছিলেন। ফিনল্যান্ডের এই সিদ্ধান্ত নিয়ে আগে থেকেই সতর্ক করেছিল মস্কো। চলতি বছরের শুরুতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন, পারমাণবিক অস্ত্র নিষিদ্ধের আইন বাতিল করা হলে ইউরোপে উত্তেজনা আরও বাড়তে পারে। ফিনল্যান্ড যদি নিজের ভূখণ্ডে পারমাণবিক অস্ত্র মোতায়েন করে, তবে সেটি রাশিয়ার জন্য হুমকি হিসেবে বিবেচিত হবে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। মস্কোর পক্ষ থেকে আরও বলা হয়, ফিনল্যান্ডের এই সিদ্ধান্ত সংঘাতকে আরও ঘনীভূত করছে। হেলসিঙ্কিতে রাশিয়ার দূতাবাসও সতর্ক করে জানিয়েছে, ফিনল্যান্ডে পারমাণবিক অস্ত্র মোতায়েনের সম্ভাবনা যতই তাত্ত্বিক হোক না কেন, সেটি রুশ সামরিক পরিকল্পনাকারীদের বিবেচনায় থাকবে। জাতিসংঘের জেনেভা কার্যালয়ে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি গেন্নাদি গাতিলভও কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, ফিনল্যান্ড বা পোল্যান্ড রাশিয়ার সীমান্তবর্তী যে কোনো দেশে পারমাণবিক অস্ত্র মোতায়েনকে সরাসরি নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচনা করবে মস্কো। জবাবে ভারসাম্য রক্ষায় প্রয়োজনীয় পাল্টা ব্যবস্থা নেবে ক্রেমলিন। ফিনল্যান্ডের এই সিদ্ধান্ত ন্যাটোর পারমাণবিক প্রতিরোধ কৌশলকে শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হলেও এটি ইউরোপে নতুন করে নিরাপত্তা উত্তেজনা বাড়াতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।